নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের ৪৭তম অংশ। ছবির মতো ৫৭ বছর আগেকার চক্রবেড়ে রোডের ওপর সেই ছোট্ট বাড়িটার কথা মনে পড়ে। ৪৫ টাকা ভাড়া ছিল। সামনের একটা অংশ, সেখানে যারা থাকতেন তারা আবার ছোট মশাইয়ের আত্মীয়। পিছনের অংশে আমরা উঠলাম। খিড়কি দৌড় দিয়ে ঢুকতে হতো। দরজার ওপর গোলাপি ফুলের লতা, ভিতরে পরিপাটি করে বাঁধানো ছোট্ট উঠোন, তার ধারে ধারে পেয়ারা গাছ, লেবু গাছ, নারকেল গাছ। ৩তলা বাড়ি, নিচে রান্নাঘর, খাবার ঘর, বসবার ঘর। দোতলায় একটা ঘরের তালা দেওয়া, আর দুটি শোবার ঘর, একটি স্নানের ঘর। ৩তলায় একটা ছোট ঘর, সেটি জামিনীরা দখল করলো। একদিক খোলা ঘর, চমৎকার খেলা ঘর হয়, কিন্তু সেখানে একটু জোরে কথা বললেও যামিনীদা রেগে যেতেন। সৌভাগ্যের বিষয়, বেশিরভাগ সময় যামিনীদা একতলায় ব্যস্ত থাকত। আমাদের স্কুলের খুব কাছে ছিল ওই বাড়ি। আমরা হেঁটে স্কুলে যেতাম। দাদা কল্যাণ হেয়ার স্কুলে আগেই ভর্তি হয়েছিল, এবার ৯ বছরের অমিকেও ভর্তি করা হলো। গৃহহারা পাখির মতো আমরা আবার নিজেদের বাসা পেলাম। সুখী হতে কতটুকুই বা লাগে। একটা নিরাপদ ছাদের তলায় কয়েকটা মানুষ, যারা পরস্পরের সঙ্গে স্নেহের সম্পর্কে বাঁধা, আর 4টি খাওয়া পড়ার সংস্থান। কোনো জায়গা, কেমন বাড়ি, তার বাগান আছে কিনা, রাস্তা ভালো কিনা, এসব হলো তুচ্ছ কথা। ওই বাড়িতে আমরা আসল জিনিসগুলি সব পেলাম, বাবাকে ছাড়া। আমাদের রাগী বাবাকে কাছে না পেয়ে আমরা হাঁপিয়ে উঠেছিলাম, কিন্তু বাড়িটাকে বেজায় ভালো লাগতো। শিলংয়ের গন্ধ মাখা বাসনপত্র, চেনা খেলনা, বই, ছবি, ফুলদানি। বাড়ি আবার কাকে বলে? আরেকটা মজার জিনিস হলো, খেলনাগুলোকে আর ভালো লাগতো না। খেলনার বয়স পার হয়ে গেছিলাম। তবে মাত্র ১.৫ মাস ছিলাম ওখানে। তারই মধ্যে রসা রোডে একটা ফ্ল্যাটের খবর পেয়ে মা কার সঙ্গে যেন গিয়ে দেখা পছন্দ করে একেবারে টাকা জমা দিয়ে এলেন। আমাদের ঘর কোনো মা দরকার হলে সব করতে পারতেন। বাবা এসে আসবাব কিনে বাড়ি সাজিয়েছিলেন। ওই বাড়িতে আমরা ৬ বছর কাটিয়েছিলাম। চক্রবীরের বাড়িতে থাকতে থাকতে হঠাৎ একজন দূরের মানুষ খুব কাছে এসে পড়লেন। তার নাম ছিল সুরেন্দ্রনাথ মৈত্র। তিনি আমার বড় মেসোমশাই। বড় মেসোমশাইয়ের কথা আগে বললেও তাকে আগে কখনো ভালো করে দেখিনি, কথাবার্তা তো বলিনি। এই সময় তিনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনা করতেন। তার অনুশীলনের বিষয় ছিল ফিজিক্স, পদার্থবিদ্যা। সে বিষয়ে তার যথেষ্ট ব্যুৎপত্তি থাকলেও এমন সাহিত্যনারী মানুষ আমি খুব কম দেখেছি। তার উপর অপূর্ব গানের গলা ছিল, সঙ্গীত সাধনাও করেছিলেন। মনে হতো ফিজিক্স তার জীবিকা আর শিল্প তার জীবন। এমন গুণগ্রাহী মানুষও খুব বেশি হয় না। মাথায় খুব লম্বা ছিলেন না, রং ছিল শ্যামলা, মাথায় মস্ত টাক। পুরো কাচের চশমা না পড়লে ভালো করে দেখতে পেতেন না। অনুভূতি ছিল গভীর, দৃষ্টি ছিল কবির। নিজেকে কখনো লোকের দৃষ্টিগোচর করতে চাইতেন না। প্রবাসী ভারতবর্ষে তার সুন্দর সুন্দর কবিতা বেরোত। রচয়িতার নাম থাকতো সুরেশ্বর শর্মা। একবার ওই রকম একটা কবিতা পড়ে বড্ড ভালো লেগেছিল। রচয়িতাকে তখনও জানি না। কথায় কথায় মেসোমশাইকে কবিতা ভালো লাগার কথা বলেছিলাম। তার চোখ দুটি উদ্ভাসিত হয়ে উঠেছিল। কি যে খুশি হয়েছিলেন সে আর কি বলবো। গভীর সুরে বলেছিলেন, তাকে চেনো না? সে যে তোমার মেসোমশাই। নিজের মেয়ে নটন ছিল তার অন্তরের ধন, কিন্তু পরের মেয়েকে যতখানি ভালোবাসা যায়, মেসোমশাই আমাকে তার চেয়েও বেশি ভালোবাসতেন। খালি খালি বলতেন, তুমি যদি আমার মেয়ে হতে আমি যে কি সুখী হতাম। আমিও মেসোমশাইকে খুবই ভালোবাসতাম, কিন্তু সর্বদা টের পেতাম আমার ওই রাগী বাবা ছাড়া কেউ আমার বাবা হতে পারতো না। আমার শিরার মধ্যে দিয়ে আজ পর্যন্ত আমার বাপের বংশের রক্ত প্রবল বেগে ছোটে, অথচ সারা জীবন তার সঙ্গে ঝগড়া করে কাটিয়েছিলাম। মেসোমশাই সেই প্রথম আমাদের বাড়িতে আসার কথা বেশ মনে আছে। একটা শনিবার বিকেলের দিকে ঘেমে ঝোল হয়ে মেসোমশাই 2 বাক্স পেলিটির কেক নিয়ে আমাদের বাড়িতে এলেন। নাকি অনেক খুঁজতে হয়েছিল।
পরে বুঝেছিলাম কোনো জিনিস খুঁজতে ওর কোনো দিনই আপত্তি ছিল না। পেলে অবশ্যই অনেক সময় হারিয়ে ফেলতেন। বড় মাসিমা যখন শিলংয়ে ছিলেন, মেসোমশাই তখন বিলেতে। যতদূর মনে হয় 1917 সালে IAS হয়ে ফিরে এসে প্রথমে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতেন। মাসিমা তাকে আমার ছোটোবেলাকার গল্প বলার কথা বলে থাকবেন। মেসোমশাই সেই দিনই আমাকে বলেছিলেন, তুমি নাকি গল্প বলে সবাইকে বশ করো, আমাকেও করো না। কোনো দিনও তাকে গল্প বলেছি বলে মনে হয় না। তবে তাদের বাড়িতে অনেক ছুটি কাটিয়েছি। ইংরেজি বাংলা বই সম্বন্ধে অনেক গল্প করেছি। চমৎকার অনুবাদ করতেন ইংরেজি থেকে বাংলায়। তার ব্রাউনিং পঞ্চাশিকা, জাপানি ঝিনুক ইত্যাদি গ্রন্থ অতি উঁচু দরের লেখা। যতদূর মনে হয় নিজে খরচ করে ছাপাতেন। দুঃখের বিষয়ে কাব্য রচনায় যতটা দক্ষ ছিলেন, বই বিক্রিতে ততটা ছিলেন না। তাদের বাড়িতে মেসোমশাইয়ের ভালো ভালো বই পড়ে থাকতে দেখেছি, কিন্তু তার ভক্তের অভাব ছিল না। যে কাছে আসতো সেই তার গুণমুগ্ধ বন্ধু হয়ে পড়ত। এদের দলটি নেহাত হালকা ছিল না। সে সময়কার বিদ্বজ্জনদের অনেকেই কোনো না কোনো সময় মেসোমশাইয়ের বাড়িতে দেখেছি।